বিমানবন্দর ঘিরে বহুতল ভবন, প্রশিক্ষণের বলি রাজধানীতে, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়া। রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনার পর বিমানবন্দর ঘিরে গড়ে ওঠা বহুতল ভবন এবং ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নের যৌক্তিকতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কার বা কাদের অনুমতিতে বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর এলাকার আশেপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব ভবন, তার সদুত্তর মিলছে না কারো কাছেই। এই ভয়াবহ দুর্ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নাগরিক নিরাপত্তা ও নগর পরিকল্পনার ক্ষেত্রে চরম উদাসীনতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার এক করুণ চিত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের খুব কাছে, বিশেষ করে উড্ডয়ন ও অবতরণের ফানেল জোনে একের পর এক বহুতল ভবন নির্মাণ বিমানবন্দরের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। বিমান চলাচল আইন অনুযায়ী বিমানবন্দরের চারপাশে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত ভবনের উচ্চতার উপর বিধিনিষেধ রয়েছে। এই এলাকাটি লো ফ্লাই জোন হিসেবে পরিচিত, যেখানে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় খুব নিচ দিয়ে উড়ে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এ ধরনের স্পর্শকাতর এলাকায় যে কোনো স্থাপনা নির্মাণের জন্য তাদের কাছ থেকে অনাপত্তিপত্র এনওসি নেয়া বাধ্যতামূলক। এই অনাপত্তিপত্র পাওয়ার পরেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ভবনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা, কিন্তু অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। সিএএবি এবং রাজউকের মধ্যে সমন্বয়হীনতার সুযোগ নিয়ে এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডেভেলপার এবং ভবন মালিকরা বহুতল ভবন নির্মাণ করেছেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যেই স্থানে মাইলস্টোন স্কুল ও কলেজ অবস্থিত সেটি বিমানবন্দরের অ্যাপ্রোচ ফানেলের মধ্যে পড়েছে। এই এলাকাটি মূলত জলাভূমি ছিল, যা বিমানবন্দরের জন্য একটি প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করত। কিন্তু সেই জলাভূমি ভরাট করে স্কুল, কলেজ এবং অন্যান্য স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য ছিল না। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর মতে, মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যাম্পাসটি প্রযুক্তিগতভাবে বৈধ হলেও এটি একটি অনিরাপদ অঞ্চলে অবস্থিত। রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনায় উচ্চতার সীমাবদ্ধতার কথা বলা থাকলেও জমির ব্যবহার নির্দিষ্ট করে দেওয়া হয়নি, যা এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, একটি প্রশিক্ষণ বিমান যা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ, কেন রাজধানীর মতো একটি ঘনবসতিপূর্ণ শহরের উপর দিয়ে উড্ডয়নের অনুমতি পেল? বিমান বাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত F-7 BGI মডেলের বিমানটি একটি টেকনিক্যাল ফল্ট বা যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবসতিহীন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কিন্তু মূল প্রশ্নটি হলো, এই ধরনের প্রশিক্ষণের জন্য ঢাকার আকাশকে বেছে নেওয়া হলো কেন? বাংলাদেশের অন্যান্য স্থানে অপেক্ষাকৃত জনবসতিহীন এবং খোলা জায়গা থাকা সত্ত্বেও কেন রাজধানীর আকাশে এই ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ চালানো হচ্ছিল, সেই বিষয়ে বিমান বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোতে সাধারণত জনবহুল এলাকার বাইরে এই ধরনের সামরিক বা প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন সীমাবদ্ধ রাখা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে একটি অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। যান্ত্রিক ত্রুটির প্রকৃতি কতটা গুরুতর ছিল এবং সেই মুহূর্তে পাইলটের কাছে বিকল্প কোনো নিরাপদ অবতরণের সুযোগ ছিল কিনা, তা পূর্ণাঙ্গ তদন্তের পরেই জানা যাবে। F-7 সিরিজের বিমানগুলোর নিরাপত্তা রেকর্ড এবং রক্ষণাবেক্ষণের বিষয়টিও এই দুর্ঘটনার পর নতুন করে পর্যালোচনার দাবি রাখে। বিমানবন্দরের টেক অফের একেবারে মাথার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের মতো একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে নির্মাণের অনুমতি পেল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। একটি ইউটিউব ভিডিওর শিরোনামে এমনকি দাবি করা হয়েছে যে এই কলেজ নির্মাণের সময় বাধাও দেয়া হয়েছিল। নগর পরিকল্পনাবিদদের মতে, বিমানবন্দরের এত কাছে স্কুল, হাসপাতাল বা যে কোনো ধরনের জনবহুল স্থাপনার
অনুমোদন দেয়া আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের সরাসরি লঙ্ঘন। এর দায় সিএবি, রাজুক, শিক্ষা মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন কেউই এড়াতে পারে না। অভিযোগ রয়েছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব এবং দুর্নীতির কারণেই এই ধরনের অনিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুধুমাত্র কিছু প্রাণহানি বা সম্পদের ক্ষতি নয়, বরং এটি আমাদের নগর পরিকল্পনা, আইন প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভঙ্গুর অবস্থাকে উন্মোচিত করেছে। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে হলে বিমানবন্দর সংলগ্ন এলাকার ভবনগুলোর উচ্চতা এবং ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। একই সাথে ঘনবসতিপূর্ণ রাজধানীর আকাশকে সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করার নীতিটিও পুনর্বিবেচনা করা অপরিহার্য। এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। দর্শক, আজকের বিষয় শাহজালাল বিমানবন্দরের আশপাশে নিয়ম ভেঙে সারি সারি উঁচু ভবন, একই রানওয়েতে বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটে তৈরি হচ্ছে ঝুঁকি। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম এবং সিটিজেন হিসেবে আছেন অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও এভিয়েশন বিশেষজ্ঞ মাহবুব মুনতাসিন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা যেতে চাই মাহবুব মুনতাসিন, আপনার কাছে শুরুতেই। আপনি আমাদের এই সাবজেক্টে যেটি আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের রানওয়েকে ঘিরে যে বহুতল ভবনগুলো গড়ে উঠেছে সেটি আমাদের এই রানওয়ে বা আমাদের এই বিমানবন্দরকে কতটা ঝুঁকিতে ফেলছে, এই বিষয়টি সামনে আনবেন। একই সাথে এই রানওয়ের মধ্য দিয়ে যে আমরা যে প্রশিক্ষণ যুদ্ধ বিমানও আমরা উড্ডয়ন দেখছি, আবার কমার্শিয়াল বিমানও উড্ডয়ন দেখছি, সেটি আসলে কতটা আধুনিক জীবনের জন্য কতটা এই ব্যবস্থার জন্য মানানসই। ধন্যবাদ। প্রথমে দুটো প্রশ্ন আছে এখানে, তো একটা একটা করে আসি। আমাদের যে রানওয়ের আশেপাশে যখন আমাদের এই রানওয়েটা বানানো হয় তখন তো আসলে এখানে এত ঘনবসতি ছিল না। ঘনবসতি গুলো পরে ধীরে ধীরে গড়ে উঠেছে। তো এই জনবসতিটা যখন গড়ে উঠছে, আমাদের শহর বিস্তৃত হয়েছে। শহর বিস্তৃত হওয়ার সাথে সাথে এই সমস্ত জায়গার আশেপাশেও অনেক আবাসিক এলাকা গড়ে উঠেছে, স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সুউচ্চ ভবন হয়েছে। কিন্তু যেটা মূল সমস্যা সেটা হলো গিয়ে যে এগুলো অনেকগুলোই নীতিমালা মেনে হয়নি। আমাদের একটি এভিয়েশনের অ্যারোড্রোম, যেটাকে আমরা বলি, রানওয়ে এবং তার সাথে সম্পর্কিত সমস্ত যে ফ্যাসিলিটিসটা আছে সেটার থেকে আসলে একটা দূরত্ব মেনটেন করে, একটা সার্কুলার দূরত্ব মেনটেন করে তারপরে জনবসতি গড়ে তুলতে হয়। আর তাছাড়া অ্যাপ্রোচ পাথ যেটা রানওয়ে থাকে, যেখান দিয়ে এয়ারক্রাফট ল্যান্ড করবে বা টেক অফ করবে, সেরকম জায়গাতে একটা ফানেল মেনটেন করতে হয়। এটা 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 একটা আইকাও স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড। তো আমাদের যেই রানওয়ের চারপাশে যেই ঘনবসতি, এই ঘনবসতিতে আমাদের সম্পূর্ণ বিমান অপারেশনকে যতটা না ঝুঁকিতে ফেলেছে, তার চেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে যে কোনো দুর্ঘটনাতে সেটার যে দুর্ঘটনার যে মাত্রা এবং সেই মাত্রাতে যে ক্ষয়ক্ষতির ব্যাপকতা সেটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে আমাদেরকে আসলে এই পুরো বিষয়টাকে অবলোকন করতে হলো যে এটার এই যে অনিয়ন্ত্রিত এবং আপনি যেটি বলছিলেন মাহবুব মুনতাসিন, যে এই নিয়ম অর্থাৎ আমাদের যে উঁচু উঁচু ভবন তৈরি করা হয়েছে বিমানবন্দরের উড্ডয়নের পথটাকে ঘিরে বা অবতরণের পথটাকে ঘিরে, সেটি নিয়ম মানা হয়নি। তার আমরা একেবারেই ঝুঁকির মধ্যেই তো বসবাস করছি, প্রতি মুহূর্তেই তো এরকম ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, আমরা আসলে যে ঝুঁকিতে বসবাস করি, বা আমরা আসলে আর্থিক কারণে হোক, দুর্নীতির কারণে হোক, নিজেদের স্বার্থ সিদ্ধির কারণে হোক, যে কারণেই হোক না কেন, আমরা প্রতিটা জিনিসেরই একটা নিরাপত্তা বলয় থাকে, সেফটি মার্জিন। আমরা এই সেফটি মার্জিনকে ন্যারো করতে করতে এমন একটা ভাবে আসলে সমস্ত কিছুকেই, শুধু এভিয়েশনের ক্ষেত্রে বলবো না, অনেক কিছুতে এমন ভাবে কাজ করি যেটাতে আসলে আমাদের দুর্ঘটনা না ঘটাটাই একটা অস্বাভাবিকতা মনে হয় আমার কাছে। তো এই ক্ষেত্রে এটাই হয়েছে। আপনি যেটা বললেন আর কি, যে আমাদের যে সেফটি মার্জিন থাকার কথা, আমরা সেই সেফটি মার্জিনটা রাখিনি। শুধু ছোট্ট একটা বলবো যে এয়ারফোর্সের এই ঘটনা ঘটার কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে একটা এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করেছে রাইট আফটার টেক অফ। তো এরকম কোন একটি ঘটনা যদি আমাদের দেশে ঘটতো, যেটি একটি যান্ত্রিক ত্রুটি, যেটি যে কোনো সময় না বলে কয়ে হবে,
এটি তো দুর্ঘটনা না বলে কয়ে হওয়া। তো যদি সেটা ঘটতো তবে আমাদের দেশে কিন্তু এই ক্যাজুয়ালিটি মাত্রা অনেক বেশি হতো। এটাও একটা মানে, তার মানে এই যে আমরা যেই 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 রেগুলেশন গুলোর কথা বলি বা যে এই রেগুলেশন গুলো যে বানানো হয়েছে এগুলো তো বিভিন্ন সিকিউরিটির কথা, নিরাপত্তার কথা মাথায় রেখে বানানো হয়েছে। তো এই ভায়োলেশনটা আমাদের এখানে খুব স্পষ্ট। আমাদের এত কাছে এরকম এতগুলো কলেজ, ইউনিভার্সিটি, এতগুলো মানুষ মানে লোকালয় এভাবে গড়ে ওঠার কথা না। এই অনুমোদন কিভাবে হয়েছে এটি অবশ্যই প্রশ্নযোগ্য একটি ব্যাপার, যে এই অনুমোদনগুলো কারা দিচ্ছে। এই যে অনুমোদনগুলো দিচ্ছে, এই অনুমোদনগুলোর ফলে এখানে যে এই ঘনবসতি গড়ে উঠছে সেটা তো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেখছে, সেটা তো এয়ারফোর্স একজন স্টেক হোল্ডার এই এই ফ্লাইং তার মানে অপারেশনে। বেসামরিক বিমান চলাচল যেটি যারা দেখেন সেই এই অথরিটিকে, এটিএম নজরুল ইসলাম আপনার কাছে আসলে যেতে চাই এই প্রশ্নটি নিয়ে, যে তাদের তো ছাড়পত্র নিয়ে এই ধরনের ভবনের অনুমোদন দেওয়ার সুযোগ ছিল বা অনুমোদন দিতে পারে রাজুক। তার মানে কিভাবে এটা হলো, মানে কারা কোন চক্র এই ধরনের ভবন নির্মাণের সুযোগ করে দিল বা এরকম একটা ঝুঁকির মধ্যে আমাদের নগরায়ন পড়ে গেল আর কি? জি, আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের যেটা বললেন, মিস্টার মাহবুব যেটা বললেন সেটা প্রেক্ষিতেই বলি যে একটি এয়ারপোর্টের চারদিকে যে নিয়মগুলো আছে, যেটা উনি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের রেফার করলেন, সেটা হচ্ছে ধরুন একটা ইনার প্রয়োজনাল সার্ফেস থাকে, একটা কনিক্যাল সার্ফেস থাকে, একটা আউটার প্রয়োজনাল সার্ফেস থাকে, একটা আপনার অ্যাপ্রোচ পাথের সার্ফেস থাকে। এই যে সার্ফেস গুলোর জন্য প্রত্যেকটা নিয়ম আছে এবং সেই এলাকায় যেমন প্রথম আমাদের 4 কিলোমিটার, তারপরে 4 কিলোমিটার, পরে আরো 7 কিলোমিটার, টোটাল 15 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতায় কত করা যাবে সে একটা নিয়ম আছে। এবং এই নিয়মগুলোতে যখন একটা বিল্ডিং করা হয় তখন কিন্তু তার সিভিল এভিয়েশনের ছাড়পত্র নিতে হয়। তো এই ছাড়পত্রগুলো না হয়েছে কিনা এটা একটু অনুসন্ধানের ব্যাপার, এটা নেওয়া উচিত। এবং এবং একটা পরিষ্কার ভাবে কিন্তু বলা আছে যে আইএলএস, যেটা ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আমরা বলি, অর্থাৎ অ্যাপ্রোচ করে যে লাইন দিয়ে এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য, তার নিচে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে স্কুল, কলেজ বা স্টেডিয়াম এই ধরনের যেখানে লোক সমাগম বেশি হয় সেগুলো যেন কোনোভাবে করা না হয় এবং এটা খুবই রিস্কি এবং আনসেফ। এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে আপনাদের যে অ্যানেক্স, আমরা যে বইয়ের কথাগুলো বলি, সিভিল এভিয়েশন অথরিটি বা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের যে নিয়ম কানুন যেটা বাংলাদেশ সরকার রেটিফাই করেছে, সেটা পরিষ্কার ভাবে বলা আছে এই জিনিসগুলো আর কি। এই যে যেগুলো হয়েছে এই পর্যন্ত, হ্যাঁ আমি বলি না যে সবগুলোই খারাপ হয়েছে, হয়তো অনেক হাইট মেনটেন করে করেছে, কিন্তু কি ধরনের স্টেবিলাইজেশন সেখানে করা যাবে সেটা কিন্তু প্রশ্নবোধক। তো কিন্তু যেমন এটি নজরুল ইসলাম একটু যদি প্রশ্ন তুলি, এটা যে উড্ডয়নের যে লাইনটি আমরা যে মানে মানে ট্রাফিক সিস্টেমে, এয়ার ট্রাফিক সিস্টেমে যেটা আমরা মেনশন করি, বা অবতরণের যে লাইনটি, সেই লাইনের মধ্যে কতটুকু উচ্চতা থাকা প্রয়োজন, বা আদৌ ওই ধরনের লাইনের মধ্যে বহুতল ভবন বা ইমারত থাকা মানে যুক্তিযুক্ত কিনা, সেটাও তো একটা প্রশ্নবিদ্ধ। মানে সেটা আমরা তো দেখতে পাচ্ছি নিকুঞ্জ এরিয়াতে। আমি আমার নিজের অভিজ্ঞতা যে আমি যে যে ভবনে আমি যাই, সেই ভবনের নিচ থেকে একদম উড্ডয়নের যে লাইন সেটা আমরা দেখতে পাই, মানে একেবারে ওই পথটাতেই বিমান মানে যে বাণিজ্যিক বিমানগুলো উঠতে থাকে। তো সেটা তো ঝুঁকিপূর্ণ নিয়ন্ত্রণ হারালে। যে একটা ফানেল আছে, যে ফানেলটা ধরেন আমাদেরকে আমরা 2.5 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এটা উপর দিকে যেতে থাকি আর কি। এই 2.5 এর নিচে এটা পুরোপুরি পরিষ্কার থাকতে হবে এবং এই 2.5 যে স্লোপটা হয় ল্যান্ডিং এর জন্য, সেই জায়গাটা যেন কোনোভাবে প্রচুর না করে সেটা ক্লিয়ার থাকতে হবে। এবং নিয়ম আছে থ্রেশহোল্ড থেকে কত দূর পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে এবং বাকিটা 2.5 স্লোপে এটা ক্লিয়ার থাকতে হবে, এটা পরিষ্কার বলা আছে। এবং এটা সার্টেন ইসে পর্যন্ত আপনি লিমিট পর্যন্ত এটা একটা ফানেল 2 দিকে 15 ডিগ্রি পর্যন্ত ওপেন থাকতে হবে। অর্থাৎ এটা যে ফানেলটা হবে রানওয়ে থ্রেশহোল্ড বলেন বা শেষ মাথা থেকে বলেন 15 ডিগ্রি তার সেন্টার লাইন থেকে আইদার সাইডে থাকতে হবে এবং এইভাবে এটা বেরিয়ে যায়। এবং এর স্লোপটা 2.5 যখন আমরা আইএলএসটা ব্যবহার করি, তো সেই হিসাবে এটার নিচে থাকতে হবে। বাট ওই যেটা বললাম যে কি ধরনের এস্টিমেশন থাকবে সেটাও কিন্তু নির্ধারণ করা আছে, যে আপনি এখানে কি ধরনের ইনস্টল করবেন বা কি ধরনের স্কুল কলেজ করবেন কি করবেন না, এটা কিন্তু বলা আছে। এটা হাইলি রিস্কি বলা হচ্ছে। এটিএম নজরুল ইসলাম, একটু আপনাকে থামিয়ে যদি আমরা আবার যেতে চাই মাহবুব এম এম মুনতাসির আপনার কাছে, যেটি নজরুল ইসলাম বলছিলেন যে
একই আমরা কেন এটার প্রয়োজনীয়তা ছিল, মানে আমাদের এই কুর্মিটোলা বিমানবন্দরটি প্রথমে যে ধরনের টার্গেটে এটা গড়ে উঠেছিল, পরবর্তীকালে বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে যখন স্বীকৃতি আদায় করে বা ওই দিকে নিয়ে যাওয়া হয়, তবু একই জায়গায় একটা সামরিক বিমানের উড্ডয়ন আবার বেসামরিক বিমানের উড্ডয়ন, এটা আসলে মানে খুব স্বাভাবিক ঘটনা নাকি এটা আসলে খুব অস্বাভাবিক ঘটনা? এটা আসলে অস্বাভাবিক ঘটনা না, মানে আমাদের দেশে শুধুমাত্র যে এরকম আছে যে আমাদের একই বিমানবন্দর থেকে বা একই রানওয়ে তে দুটো স্টেক হোল্ডার আছে, মিলিটারি অ্যান্ড সিভিল কমার্শিয়াল। এটা শুধু আমাদের দেশে না, মানে এরকম আরো প্রেসিডেন্স আছে পৃথিবীতে। এখন আম, যেটা অন্য সমস্যাটা যেটা হয়তোবা সৃষ্টি করে সেটা হলো গিয়ে যে রানওয়েতে এয়ারক্রাফটের তো একটা, মানে একটা রানওয়ে তো একটা এয়ারক্রাফট টেক অফ করানো ল্যান্ডিং করানোর একটা ধারণ ক্ষমতা আছে। তো যখন নাকি স্টেক হোল্ডারের সংখ্যা বেশি, তখন যদি বিমান মানে উড্ডয়ন এবং অবতরণের সংখ্যা বেড়ে যায়, তখন সেখানে একটা কনজেশন সৃষ্টি হয়, ট্রাফিক কনজেশন মতো সৃষ্টি হয়। এই এই জিনিসটা ঢাকা এয়ারপোর্টে এয়ারফোর্সের, যখন আমি ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করেছি, তখন আমাদের জন্য এটা ছিল যে হয়তোবা আমাদের টেক অফের ক্লিয়ারেন্স পেতে 20 মিনিট 15 মিনিট অপেক্ষা করতে হয়, টার্ন আসে না। তো এটা ছাড়া এর আগে এখনো পর্যন্ত একটা এই কোএক্সিস্টেন্সে এই কনজেশন ছাড়া অন্য কোনো সমস্যা আমরা পরিলক্ষণ করি নাই। এখন আসলে যেটা হয় যে একটা রানওয়ে ইজ এ টেক অফ এন্ড ল্যান্ডিং স্ট্রিপ। বাংলাদেশে আমাদের যতগুলো রানওয়ে আছে, টেক অফ এন্ড ল্যান্ডিং স্ট্রিপ আছে, ফাইটার উড্ডয়ন অবতরণের জন্য সবগুলো যোগ্য না। মানে আমাদের যে তেজগাঁতে যে রানওয়েটা আছে, এটাও আসলে যথেষ্ট সেফটি মার্জিন থাকে না যদি আমরা এখানেও ফাইটার ওঠানামা করাতে চাই। কারণ হলো কি যে রানওয়ে লেন্থ একটা ব্যাপার। তো সেই হিসাব করে আসলে বড় বড় রানওয়ে যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাদের ফাইটার এয়ারক্রাফট গুলো ডিপ্লয়েড হয় বা ফাইটার এয়ারক্রাফট গুলো ওখানে স্টেশন থাকে। ঢাকার একটা স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট আছে এয়ারফোর্সের জন্য, দেশের স্বার্থে একটা স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট আছে যে ঢাকাতে আমার কেন একটা এয়ারবেস দরকার। আহ সেটা আমাদের দেশের ডেপথের, স্ট্র্যাটেজিক ডেপথের কারণে হোক, সেটা আমাদের ইজ অফ অ্যাক্সেস অ্যান্ড লাইক সেন্টার পয়েন্ট অফ দ্য কান্ট্রি, যেটা একদম দেশের মাঝখানে একটা জায়গাতে আমাদের দরকার, যাতে আমরা চতুর্দিক থেকে আগত আক্রমণকে যাতে আমরা প্রতিহত করতে পারি। সো এই ধরনের স্ট্র্যাটেজিক কারণে ঢাকাকে বেছে নেওয়ার একটা কারণ আছে, এক। আর দুই হলো গিয়ে যে ঢাকাকে যখন বেছে নেওয়া হয়েছে, যখন রানওয়েটা তৈরি করা হয়েছে, যেটা অন্য আলোচক বললেন সেটা হলো গিয়ে যে এটা তো আসলে তৈরি হয়েছিল মিলিটারি অপারেশনের জন্য। তো প্রশ্ন যেটা আপনি করেছেন যে এই কোএক্সিস্টেন্স আসলে কোনো সমস্যা আছে কিনা, আমাদের এভিয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমি এখানে ফ্লাই করেছি, কোএক্সিস্টেন্সে শুধু ওই যে ট্রাফিক কনজেশন ছাড়া অন্য কোনো সমস্যা, বড় কোনো সমস্যা যে পরিলক্ষিত হয়েছে ব্যাপারটা তেমন না। আমরা আর যদি জ্বালানির ঢাকা, কথা চিন্তা করে মানে একটু আলোচনা করি, ধরেন এই ধরনের জনবহুল এলাকায় জ্বালানি, যে ধরনের জ্বালানি জেট ফুয়েল বা যে ধরনের জ্বালানি এই ধরনের সামরিক এয়ারক্রাফটে ব্যবহার করা হয় বা যারা বাণিজ্যিক এয়ারক্রাফট যেগুলোতে আছে, সেগুলো জ্বালানির কি অতি দাহ্য বা কম দাহ্য এরকম কোনো বিশেষ বিষয় রয়েছে কি? আমাদের যে এভিয়েশন ফুয়েল আছে সেটার অতি দাহ্যতা, মানে এটাতে খুব একটা বেশি যে পার্থক্য করা যাবে আমাদের রেগুলার রেগুলার ফুয়েলের সাথে, ব্যাপারটা সেরকম না। আহ না, বাণিজ্যিক বিমানে মানে যে যে ধরনের ফুয়েল ব্যবহার করা হয় সেটা কি বাণিজ্যিক বিমান এই এবং ধরনের সামরিক এবং বিমানে ওই ধরনের একই ফুয়েল বা এটার কম দাহ্য বেশি দাহ্য এরকম কোনো ব্যাপার রয়েছে? না, এরকম কোনো ব্যাপার নেই। এভিয়েশন ফুয়েল গ্রেডিং ইজ অলমোস্ট দ্য সেম। না, সেখানে আমরা যেটা F7 যেটি বিধ্বস্ত হলো, সেই জায়গায় মানে এর ভয়াবহতা দেখে কি মনে হয়েছিল, মানে এটি মানে একটা স্কুলের মধ্যে পড়ে যাওয়ার কারণে যে ধরনের বেসামরিক প্রাণ গেল, সেটি কি বেশি মানে ভয়াবহতা বেশি মনে হয়েছে কিনা? মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি ভয়াবহতার জায়গায় মানে বিধ্বংসের পরে ভয়াবহতার জায়গায় অনেক বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে, মানে ইট ওয়াজ নর্মাল কেস? এটার ভয়াবহতাটা কিছু কারণে বেশি হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে রানওয়ে প্রক্সিমিটিতে ইজেকশনের ঘটনা আসলে এটা একদম নতুন না। আহ, বিভিন্ন বছর ধরে ধরে বলা যাবে যে রানওয়ে প্রক্সিমিটিতে কতগুলো ইজেকশন হয়েছে। আমার নিজের একটা ক্র্যাশের রেকর্ড আছে, অভিজ্ঞতা আছে। 2011 সালে আমি চট্টগ্রাম বিমানবন্দরে এয়ারক্রাফটে আগুন লেগে যাওয়ার কারণে আমাকে ইজেক্ট করতে হয়েছিল, আমি রানওয়ের উপর ইজেক্ট করেছিলাম। 2009
আমি পাইলটকে ইজেক্ট করে কর্ণফুলী নদীতে পড়তে দেখেছি, বঙ্গোপসাগরে পড়তে দেখেছি, চোখের সামনে দেখা। 2010-এ অন্য আরেকটা F7 বিমান, সেটি ইঞ্জিন ফেল করে তারপরে ইজেক্ট করে কর্ণফুলী নদীতে বিমান পড়ে এবং পাইলট নিজে কর্ণফুলী নদীতে পড়ে। তো এই যে বিমান মানে এয়ারক্রাফটের রানওয়ের আশেপাশে এই ধরনের ইজেকশনের ঘটনা এবং এয়ারক্রাফট মাটিতে পড়ার ঘটনা আসলে একদম যে নতুন বাংলাদেশ এয়ারফোর্সে সেটা নয়, এটা অনেকবারই অনেক সময় বিভিন্ন কারণে হয়েছে। তো এই ক্ষেত্রে ভয়াবহতার মাত্রা যে কারণে বেশি সেটি হচ্ছে গিয়ে এটি পড়েছে একটি জনবহুল অঞ্চলে এবং একটা বিমান যে নাকি আসলে 2000-এর ওপরে মানে 2500 লিটারের ওপরে তেল নিয়ে আকাশে উঠেছে এবং সে তো মাত্র 6 মিনিট ফ্লাই করতে পেরেছে। তো সেই 6 মিনিটে তার যে পরিমাণ তেল শেষ হবে বা যে পরিমাণ তেল থাকবে, যদি এটা কোনো ক্র্যাশের সম্মুখীন হয় তবে তো এটার দাহ্যতা বেশি হবে এবং এটির তো আসলে ভয়াবহতার মাত্রা বেশি হবেই। অনেক এটা বেশি কিন্তু হওয়ার কথা। স্বাভাবিক, অনেক বেশি হওয়ার কথা, এটি স্বাভাবিক। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে ঝুঁকির মধ্যে আমাদের এই বেসামরিক যে বিমান মানে আমাদের বিমানবন্দর যেটি রয়েছে সেটি আসলে এই ঝুঁকির মধ্যেই কি আমরা বসবাস করব, নাকি এই ঝুঁকি উত্তরণের কোনো আপনারা কোনো বিশেষজ্ঞ মতামত দিবেন? দেখুন, আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা বলে আসছি যে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অলরেডি তার ক্যাপাসিটি প্রায় শেষ মাথায় স্যাচুরেটেড চলে এসছে। আপনি জানেন থার্ড টার্মিনাল হয়েছে, থার্ড টার্মিনাল হওয়াতে আমরা কিন্তু 1,20,000 বেশি প্যাসেঞ্জারকে আমরা এখন হ্যান্ডেল করতে পারবো। কিন্তু সেই পরিমাণ প্যাসেঞ্জার আনার জন্য যে আমাদের রানওয়ে ক্যাপাসিটি সেটা কিন্তু স্যাচুরেট হয়ে গেছে এবং খুব বেশি হলে আমরা কিন্তু 2030 থেকে 35 পরে কিন্তু আর কোনো এয়ারক্রাফট বাড়াতেই পারবো না। এখনই প্রায় ডেইলি আপনার 300 মতন এয়ারক্রাফট এখানে ওঠানামা করে। আমরা প্রাথমিকভাবে বলেছিলাম ফার্স্ট স্টেজে যে ইমিডিয়েটলি এখান থেকে হেলিকপ্টার, যেটা অলমোস্ট 10 to 12% আপনার টোটাল অকুপেন্সি তারা করে টোটাল ফ্লাইং এর, এইটাকে হেলিকপ্টারটা সরিয়ে দেওয়া হোক ইমিডিয়েটলি। এবং যেটা 2019 সালে সরকার এগ্রি করেছিল, কিন্তু এটা হয়নি আজ পর্যন্ত। এছাড়া আমরা ছোট ছোট যে এয়ারক্রাফট গুলো আছে সেটাও কিন্তু সরে যেতে পারতো। আপনি হয়তো আরেকটা জিনিস আমি সেটি হয়তো সরিয়ে বলতে যাওয়ার ভুলে ক্ষেত্রে গেছি। কোনো পরামর্শ দিয়েছিলেন, মানে কোন এলাকায়, মানে কোন রানওয়েতে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন? হেলিকপ্টারটা তারা পাশে আরেকটা হেলিপ্যাড করবে, করে এখানে যাওয়ার জন্য একটা প্রস্তাব করা হয়েছিল এবং সিভিল ওকে। এভিয়েশন এটা এগ্রি করেছিল, কিন্তু সে কাজটা আর ছোট হয়নি। ছোট প্রাইভেট এটা আমরা প্লেনগুলো, জি ছোট ছোট যে আবার বলেন। এয়ারক্রাফট বা প্রাইভেট প্লেনগুলো ছিল হ্যাঁ, ছোট সেগুলো ছোট কোন এয়ারক্রাফট রানওয়ে? গুলোকে তারা যেমন রাজশাহীতে তারা করতে পারে, বরিশালে করতে পারে, সিলেটে করতে পারে, ওকে। চট্টগ্রামে করতে পারে, সেইটা তা বলা হয়েছিল। আর সেকেন্ডলি আপনি হয়তো জানেন যে এই এয়ারফিল্ডে কিন্তু একসময় অনেক বড় জায়গা ছিল যেখানে আরেকটা সেকেন্ড রান করতে পারতো, কিন্তু এখন সেই সেকেন্ড রানের জায়গা নেই। যার জন্য আমরা বলেছিলাম পরে লং টার্মের জন্য ঢাকার বাইরে উইদিন 50 মাইলস এর ভিতরে আরেকটা এয়ারপোর্ট হোক, যেটা একটা এভিয়েশন এয়ারপোর্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে, যেখানে এমআরও থাকবে, এভিয়েশন সিটি যাটা বলা হয়। এখানে নগরটাকে ওইভাবে প্ল্যান করে তৈরি করা হবে, এটা আমরা বলেছিলাম। আপনি জানেন যে গভর্নমেন্ট গত 15 বছরে 3টা জায়গা, যেমন একটা ভালুকায়, আর একটা আরিয়ার খাতে, আর একটা পদ্মার ব্রিজের কাছাকাছি, 3টা জায়গা তারা সমীক্ষা করেছিল, কিন্তু সেটা ড্রপ হয়ে গেছে। তো আমার রাইট। মনে হয় আমরা যে একদম শেষ আমাদের করতে চাই, অবশ্যই নজরুল ইসলাম আপনি থামলে আমরা একটু শেষ করতে চাই আর কি। যে আমাদেরকে আমি বলা হচ্ছে আমাদের ইমিডিয়েটলি আরেকটা এয়ারপোর্টে যেতে হবে, আইটি এয়ারপোর্ট তৈরি করতে হবে, যেখানে আমরা এই যে সিভিল মিলিটারি এবং সেখানে একাধিক রানওয়ে নিয়ে করতে হবে, যাতে সিভিল মিলিটারি যৌথভাবে থাকতে পারে এবং অপারেশনটা চালিয়ে যেতে পারে। অফকোর্স আমরা একদম মাহবুব মুনতাসির, একদম সংক্ষেপে যদি আপনি কিছু যোগ করতে চান, বিশেষ করে যেটি মনে হচ্ছে এয়ার ট্রাফিক সিস্টেমটা আসলে বাড়ানোর মতো উপযোগী আমাদের বর্তমান যে সিভিল এভিয়েশনের যেটি অর্থাৎ আমাদের যে বিমানবন্দর রয়েছে শাহজালাল বিমানবন্দর, সেটি সেই অবস্থায় নেই। আপনি কি মনে করেন বা আপনি কোনো যোগ করতে চান কি না নজরুল ইসলাম যেটি বলছিলেন? আমি ওনার সাথে একমত, সম্পূর্ণ রকম একমত। একমত এই কারণে যে আসলে আমাদের যেই রানওয়ে আছে, মানে এটা তো আসলে এটা তো একের পর এক প্যাসেজের মতো। মানে আমার আমার অনেক বেশি ভলিউম থাকলো এয়ারক্রাফট হ্যান্ডেল করার জন্য, টার্মিনাল অনেক বড় হলো, কিন্তু আসলে আমার ওই একটা জায়গায় মানে একটা 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 ফানেল হয়ে গেল, যে জায়গাটা হলো গিয়ে যে এয়ারক্রাফট ল্যান্ড করতে বা টেক অফ করতে পারছে না, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে, ট্রাফিক কনজেশন তৈরি হচ্ছে। এটা তো আসলে অপারেশনালি এফিশিয়েন্ট কোনো ব্যবস্থা না। কিন্তু রাইট।
এটি এটি একটা এফিশিয়েন্ট ব্যবস্থার জন্য আমাদের অবশ্যই এখান থেকে এয়ার অ্যাসেট সরানো উচিত। সেটা আমরা কিভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, সেটাকে রিডিস্ট্রিবিউট করে সেটাকে কিভাবে এক্সিকিউট করতে পারি, সেই প্ল্যানিংটা করা দরকার আছে। সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে অনেক বিশেষজ্ঞ মত আপনারা দিতেই পারেন। অনেক ধন্যবাদ এটিএম নজরুল ইসলাম, সেই সঙ্গে ধন্যবাদ মাহবুব এম মুনতাসির। ধন্যবাদ আপনাকে। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ডিবিসির সাথে থাকুন 24 ঘন্টা।